আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এদেশে যত অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা করেছেন বলছেন কাদের সিদ্দিকী। জানাবো সংস্কার প্রস্তাবের পরে নির্বাচনী রোডম্যাপ বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে বিমস্টেক সম্মেলনে মোদীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে ডক্টর ইউনূসের। এবং সর্বশেষ জানাবো গোলন্দাজের জুলুমের রাজ্যে বিএনপি চালাচ্ছে কারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এদেশে যত অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা করেছেন বলছেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, বিগত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এদেশে আওয়ামী লীগ সরকার ছিল না এবং মানুষের সরকার ছিল না, এদেশ ছিল শেখ হাসিনা সরকারের। এদেশে যত অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা নিজে করেছেন, আর 10% অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। এর পরবর্তীতে দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেজন্য বৈষম্য বিরোধী জনতা আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। কাদের সিদ্দিকী বলেন, দেশটা কেমন যেন হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই। সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারেন, তা না হলে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা, ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে। সংস্কার প্রস্তাবের পরে নির্বাচনী রোডম্যাপ বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। 6 কমিশনের কাছ থেকে সংস্কার প্রস্তাব পাওয়ার পরই অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, কমিশনগুলোর সংস্কার প্রস্তাবের পর নির্বাচনী রোডম্যাপ এই সরকারের সংস্কারের প্রয়োজনীয় সময়ের চেয়ে বেশি দিন থাকবে না। ভারতের ভিসা ইস্যুতে তিনি বলেন, নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ ভারত। আগামী মাসে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের সামিটে দুই সরকার প্রধানের দেখা হতে পারে। এছাড়া শিগগিরই সব ধরনের ভিসা চালু করবে ভারত। এরপর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলে ইসলামাবাদ ঢাকা সম্পর্ক এগিয়ে নেওয়া যাবে। এ সময় বাংলাদেশ নিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের বিতর্কিত বক্তব্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। বিমস্টেক সম্মেলনে মোদীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে ডক্টর ইউনূসের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের প্রেক্ষাপটে অবধারিতভাবে নতুন মোড় নিয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। দুদেশের কূটনৈতিক সূত্রগুলোর দাবি, পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে এই মুহূর্তে বেশ শীতলতা বিরাজ করছে দুদেশের মধ্যে, যদিও সম্পর্ক উন্নয়নের উপায় খুঁজছে দুদেশেই। এক্ষেত্রে বড় ক্রিয়ানক হয়ে দাঁড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেশের মানুষ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের বিষয়টি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত সাক্ষাৎ হয়নি দুই রাষ্ট্রপ্রধানের। সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদ 79তম অধিবেশনে মোদীর সঙ্গে আলোচনায় বসার সময় সুযোগ হয়নি ডক্টর ইউনূসের। এই অবস্থা আসন্ন কমনওয়েলথ সম্মেলন হতে পারত আরেকটি মোক্ষম সুযোগ, কিন্তু সেই সম্ভাবনা আপাতত ভেস্তে গেছে। তবে চলতি বছরে দুই সরকারের প্রধানের সাক্ষাৎ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। চলতি বছর থাইল্যান্ড অনুষ্ঠিতব্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের সামিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি, কারণ আমাদের প্রধান উপদেষ্টা যেদিন নিউ ইয়র্কে পৌঁছেছিলেন তার আগের দিন চলে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। কমনওয়েলথ সম্মেলনে সাক্ষাৎ হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কমনওয়েলথ সাক্ষাৎ হবে না। এখানে যাবেন না ভারতের প্রধানমন্ত্রী, যিনি যাবেন ব্রিক্স সম্মেলনে, কারণ ব্রিক্স তাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টাও যাবেন না কমনওয়েলথ সম্মেলনে। হয়তো এটা সম্ভাবনা আছে আগামী মাসে বিমস্টেকের সম্মেলন হবে, তবে বিষয়টি এখনো প্রত্যাশিত তারিখ চূড়ান্ত হয়নি। সম্ভাবনা আছে নভেম্বর এই সম্মেলন হবে, সেখানে হয়তো দ্বিপাক্ষীয় যোগাযোগ হবে। এছাড়া বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে পারস্পরিক যে উদ্বেগ রয়েছে তার সমাধানের চেষ্টা করবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। গোলন্দাজের জুলুমের রাজ্যে বিএনপি চালাচ্ছে কারা। ছাত্রযন্ত্র অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের ময়মনসিংহের গাফুরগাঁওয়ে সন্ত্রাস চাঁদাবাজি হামলা থামেনি। আগে ছিল আওয়ামী লীগ এমপি ফাহমি গোলন্দবাজের ববলের জুলুম রাজ্যে, এখন চলছে বিএনপি নেতাকর্মীদের পরিচয় দেওয়াতের
দাপট। বিএনপি নেতাকর্মীরাও নিস্তার পাচ্ছেন না এদের হাত থেকে। দু একজন বহিষ্কার হলেও মূল নেতারা রয়েছেন বহাল তবিয়তে। গত বছর ৮ নভেম্বর গোলন্দাজের জুলুমের রাজ্যে শিরোনামে সমকালে প্রকাশিত প্রতিবেদনে বাবেল ও তার বাহিনী সন্ত্রাসের খবর প্রকাশিত হয়েছিল। স্বৈরশাসনের পতনের পর গাফুরগাঁওয়ের কি অবস্থা জানতে খোঁজ করে জানা গেল, শেখ হাসিনার শাসনামলে এমপি বাবুলের নির্যাতনের জাতাকলে যেভাবে সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতাকর্মী পিষ্ট হয়েছিল, একইভাবে এখন ভুগছেন বিএনপির নেতাকর্মী। ৫ আগস্টের পর হামলা, দোকান, বাড়িঘর লুটপাটের বহু ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারে আওয়ামী লীগ নেতাকর্মী মাদক কারবারি, চাঁদাবাজ, দখলবাজের প্রশ্রয় দেওয়ার একাধিক অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। বিএনপি নেতারাও স্বীকার করেছেন দলীয় পরিচয়ে নানা অপকর্ম হচ্ছে, তবে বহু বলয়ে বিভক্ত নেতারা একে অন্যের উপর দায় চাপাচ্ছেন। আবার টাকার বিনিময়ে বিগত আমলের নিপীড়নকারীদের আশ্রয় এবং তাদের সম্পদ পাহারা দেওয়ার অভিযোগ আছে। বিএনপির কয়েক নেতার বিরুদ্ধে নদীর বালু মাদক, অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাত থেকে এসেছে বিএনপি নেতাকর্মীর পরিচয় দেওয়া ব্যক্তিদের হাতে। মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে খুন হয়েছেন দুজন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান লিটন এসব অভিযোগের বিষয়ে সমকালকে বলেছেন, ওখানে সমস্যা আছে, যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে, চেইন অব কমান্ড ঠিক নেই। আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশের ঘটনা আছে, কিভাবে অনুপ্রবেশ ঘটছে প্রশ্নে ডক্টর লিটন বলেন, বিএনপির কিছু নেতাই সুযোগ করে দিচ্ছেন, কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছেন না। সংবাদপত্রে দখলবাজ, চাঁদাবাজি, নিপীড়নের ঘটনাগুলো উঠে এলে জেলা বিএনপির জন্য সুবিধা হবে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত বছর সমকালের প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল বিএনপি করার কিভাবে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আকরাম তাসলিমের মাছের খামার দখল করেছিল ফার্মি গোলন্দাবাজে ববলের অনুসারীরা। আদালতের রায় পেলেও খামার উদ্ধার করতে পারেননি তাসলিম। তিনি সমকালকে জানিয়েছেন, ৫ আগস্টের পর আগের দখলদাররা খামার ছেড়ে পালিয়ে যায়। তসলিমের ভাষ্য, গত ১০ আগস্ট গাফরগাঁওয়ের পাগলা থানা বিএনপির আহ্বায়ক ডক্টর মোফাজ্জল ইসলাম রানার অনুসারীরা ১৮ একর আয়নের খামারের নিয়ন্ত্রণ নেয়। ১৮ একর আয়তনে খামারের নিয়ন্ত্রণ নেয় আওয়ামী লীগ আমলে যারা নিয়ন্ত্রণ করতো টাকার বিনিময়ে, আবার তারাই খামার বুঝিয়ে দিয়েছে। তসলিম বলেছেন, পেস লেগেছে বিএনপির গ্রুপিং পলিটিক্সে, আমি আরেক গ্রুপ করি, এজন্য ডক্টর রানার গ্রুপের মোহাম্মদ শাহজাহান ও হাতেম আলীর ফিশারি নিয়ে গেছে। কোর্টের রায় আছে আমার। ডক্টর রানাকে একাধিকবার জানিয়েছি, কিন্তু আশ্বাস ছাড়া কিছুই পাইনি। ডক্টর রানা সমকালকে বলেছেন, সেই ফিশারি কারকে দখল করেছে সেগুলো তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখার বিষয়। আর দখলদার হিসেবে যাদের কথা বলা হচ্ছে তাদের চিনিও না। ডক্টর রানার বলয়ে বিএনপির কর্মী হিসেবে পরিচিত রতন ব্যাপারী, আলাউদ্দিন ব্যাপারী ও তার ছেলে রিফাত ব্যাপারী গত ২২ আগস্ট সুতারচারপুর বাজার সংলগ্ন হারুন মোল্লার কাছে খামারের লুট করে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছাড়িয়েছে। এছাড়া পাগলা থানার টাঙ্গব ইউনিয়নের শাহজাহানের নেতৃত্বে বটতলা বাজারে কাজল রায়ের মিষ্টির দোকান এবং অনেক টেলিকম ভাঙচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে। মাছের খামারে লুটপাটকারীদের চেনেন না বলে জানিয়েছেন ডক্টর রানা, তবে গাফরগাঁওয়ের রাজনৈতিক নামধারীরা নানা অপকর্ম করছে বলে তিনি স্বীকার করেছেন। এই বিএনপি নেতা বলেছেন, এসব অপকর্মের রোধে যথাসাধ্য করছি, তারপরও কিছু ঘটনা ঘটেছে যার সঙ্গে আমার দ্রুততম সম্পর্ক নেই, আমি বরং বিরোধীদের সম্পর্ক দখলে নিরুৎসাহিত করছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেনের মামা মুক্তা মিয়া ও মোহাম্মদ আজমলের যৌথ মালিকানাধীন পেট্রোল পাম্পের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুর রহমান ১ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলেছেন। অভিযোগ পাওয়া গেছে, গত ৭ আগস্ট খুন হন জসিমউদ্দিন নামের একজন যুবক। তিনি যুবকদের ডাক্তার রানার বলয়ের কর্মী ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী জসিমের মাদক কারবারের সংশ্লিষ্ট ছিল। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার ও জসিমের নেতৃত্বে গাফরগাঁও পৌর এলাকার নতুন বাজার ম্যাক্সি স্ট্যান্ড দখলের চেষ্টা হয়। সে সময় যুবদলের আরেক পক্ষের সঙ্গে সংঘর্ষের সময় জসিমকে কুপিয়ে হত্যা করা হয়। তবে স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার বাড়ি প্লাজার মালিক আসাদের কাছ থেকে আদায় করা চাঁদা ১২ লাখ টাকা ভাগাভাগির বিরুদ্ধে যুবদল নেতা মহিউদ্দিন সুমন, বিএনপির শহীদুর রহমানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জসিম খুন হন। এ ঘটনার জেরে উপজেলা বিএনপির আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমানের বাসায় ভাঙচুর অভিযোগ রয়েছে। ছাত্রদের আহ্বায়ক মুক্তার হোসেন, যুবদল নেতা পরিচয় দেওয়া মোহাম্মদ রাজীবের বিরুদ্ধে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুল আহমেদের যে ইটভাটা সাবেক এমপি বাবেল জোরপূর্বক লিখে নিয়েছিল। গত নভেম্বর সমকালের সরেজমিন প্রতিবেদনে এই তথ্য ছিল। সেই ইটভাটা যুবদল নেতা রাজন ৫ আগস্টের পর দখলে নিয়েছেন বলে জানা গেছে। গাফরগাঁও পৌর বিএনপি সদস্য জয়নাল আবেদিন চানুর বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ রয়েছে। ৬ আগস্ট মহিলা কলেজ সংলগ্ন বিসমিল্লাহ ফার্নিচার থেকে আসবাব ও কাঠ নিয়ে যান তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।